একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আজ আপনাদের সামনে এসেছি। এটা তৃণমূল কংগ্রেসের এক্সপোজ সিরিজের তৃতীয় পর্ব। অর্থাৎ বিজেপি জানে বিজেপি হারবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ২৫০-র বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ তিনি ফিরে আসছেন বাংলার পরিচালনার দায়িত্বে নবান্নে। বিজেপি সব রকম ভাবে বাংলাকে কখনো আর্থিক বৈষম্য, বঞ্চনা, প্রতিহিংসা, কখনো বঙ্গবাসী এবং বঙ্গভাষীদের অপমান, বাংলার মনীষীদের অপমান, বাংলার ইতিহাস থেকে স্বাধীনতা সংগ্রাম ঐতিহ্যকে অপমান, বাংলার ভাষা এবং খাদ্যাভ্যাসকে অপমান, কখনো বাংলা বললে বাইরে পিটিয়ে মারা, বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এবং সর্বশেষ এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া, মৃত্যুর মিছিল ডেকে আনা এবং এখনো পর্যন্ত ভোটারদের অনিশ্চয়তার মধ্যে রাখা। চুপি 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 রাতের অন্ধকারে যেসব সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হচ্ছে সেগুলো এখনো স্পষ্ট নয়। আর যেটুকু স্পষ্ট হচ্ছে তাতে দেখা যাচ্ছে কোথাও একচেটিয়া মুসলিমদের নাম বাদ, কোথাও মহিলাদের নাম বাদ, কোথাও মতুয়ারা অনিশ্চয়তার মধ্যে। এরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব মানুষের সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। এরপরে আমরা দেখেছি একটা ঢালাও রদবদল করছেন, নজিরবিহীন অলিখিত জরুরি অবস্থা জারি করে যেন ভোটে যেতে চাইছে, তারপরেও হারবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় যারা কাজ করছেন তাদের সরিয়ে অনেক বাইরে থেকে অফিসার এনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট, বিজেপির ক্যাডার, বিজেপির ব্যাকগ্রাউন্ড, বিজেপির লোক। তো আমরা এর আগে আমরা পরিষ্কারভাবে আমরা বলেছিলাম বাংলা বুকে ওরা যা করছে। মালদার 4টে নির্বাচন এলাকার পুলিশ অবজারভার জয়ন্ত কান্ত, এর আসল রূপ আমরা প্রকাশ করে দিয়েছিলাম, যে তার স্ত্রী বিহারের একজন সক্রিয় বিজেপি নেত্রী এবং যিনি প্রায় লোকসভা নির্বাচনটাও লড়তে চলেছিলেন। সেখানে দাঁড়িয়ে তার স্বামীকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা বনগাঁ দক্ষিণের সাধারণ অবজারভার অজয় কাটে সারিয়ার কীর্তি আমরা ফাঁস করেছি, যার বিরুদ্ধে মধ্যপ্রদেশে সরকারি জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে চার্জশিট ছিল। অমিত শাহ চার্জশিট দেখাচ্ছেন না, চার্জশিট ছিল, এবং বিজেপি সরকার এসে তাকে অবৈধভাবে ক্লিনচিট দেয় এবং তারপর এখানে পাঠানো হয়েছিল। আমরা গাজলের জেনারেল অবজারভার ধীরাজ কুমারের কীর্তি ফাঁস করেছি, যিনি বিজেপি সরকারের অধীনে মহারাষ্ট্রে 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার বিতর্কের সঙ্গে যুক্ত, অর্থাৎ বাছাই করা বিজেপির লোক অ্যাকিউজড, তাদেরকে পাঠাচ্ছে এখানে প্রশাসনের দায়িত্বে। আমরা মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়ার কীর্তি আমরা ফাঁস করেছি, যিনি বর্তমান বিজেপির এক মুখ্যমন্ত্রীর তার ব্যক্তিগত সচিব হিসেবে স্বভাবতই অন্য রাজ্যে কাজ করেছেন। আমরা বালিগঞ্জের সাধারণ অবজারভার গন্ধম চন্দ্রদূর কীর্তি ফাঁস করেছি, যার বিরুদ্ধে যৌতুক নিরোধক আইনের অধীনে যৌতুক নির্যাতনের মামলা রুজু রয়েছে। আজ আমরা আরেকটি এই কেলেঙ্কারি ফাঁস করতে চলেছি, বিজেপির এই বদলি কেলেঙ্কারি। এবার উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, তাকে বসিয়েছে নির্বাচন কমিশন। নর্থ দিনাজপুর ডিএম বিবেক কুমার। আমরা বলছি তার বাবা বীরেন্দ্র কুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ, যারা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। ফলে আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে ব্যক্তি অর্থাৎ বিবেক কুমার উত্তর দিনাজপুরে ডিএম করে যাকে আনা হয়েছে, তার আসল চেহারাগুলো কি, রাজনৈতিকভাবে কোন চালচিত্র থেকে বিজেপি পাঠাচ্ছে। তার বাবা জেডিইউ অর্থাৎ বিজেপির জোট সঙ্গী,
এনডিএ এনডিএর তার বিধায়ক এবং প্রাক্তন সাংসদ তো এই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এই ভদ্রলোক হচ্ছেন বিজেপির সঙ্গীদের লোকজন। তো তাকে পাঠিয়েছেন উত্তর দিনাজপুরে জেলা শাসক করে। আমরা বলছি এনডিএ জোটের এই অংশ একে পাঠিয়েছেন উত্তর দিনাজপুরে জেলা শাসকের বাবা সরাসরি এনডিএ রাজনৈতিক পটভূমি রয়েছে। বাংলার একটা সংবেদনশীল জেলা, গুরুত্বপূর্ণ জেলা, সেখানে বিজেপির লোক বসিয়ে দেওয়া হচ্ছে। কে বসাচ্ছে? নির্বাচন কমিশন। কোন নির্বাচন কমিশন? জ্ঞানেশ কুমার না ধ্যানেশ কুমার? জ্ঞানেশ কুমার কে? তো তিনি তো অমিত শাহের লোক। ইনি, তার বিরুদ্ধে আমরা এখানে ইতিমধ্যেই ইমপিচমেন্ট প্রস্তাব, তাতে 7টা নথিভুক্ত অভিযোগ জমা পড়েছে এবং নিরপেক্ষতার দোহাই দিয়ে যাদেরকে নিয়োগ করছেন নির্বাচন কমিশন তারা কেউ নিরপেক্ষ না, সব বিজেপির লোক, বিজেপির এজেন্ডা দিয়ে পাঠানো হচ্ছে। কারণ এই যে ডিএম ভোটের সময় এই ডিএম পোস্টটা কিন্তু শুধু জেলা শাসক নন, মানে আনুষ্ঠানিকভাবে শুধু জেলা শাসক নন, সব পদপ্রার্থী যারা কন্টেস্ট করবেন সব প্রার্থীদের মনোনয়ন তদারকি, ভোটারের যোগ্যতা সংক্রান্ত বিতর্কের মীমাংসা, ভোট কেন্দ্রের প্রশাসন পরিচালনা করা এবং শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াগুলিতে তিনি সই করেন যা নির্ধারণ করে কে ভোট দিতে পারবে এবং কার মনোনয়ন বৈধ। অর্থাৎ গোটা ইলেকশন প্রসেসে এই ডিএম এর একটা বিরাট ভূমিকা রয়েছে। এখন সেইখানে এনে এই বিজেপির লোক, এনডিএ লোক, এদেরকে সব বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা জ্ঞানেশ কুমার তারা যে সব কাজ করছেন আমরা তাদের এক্সপোজ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে, এবং আমরা কেন কিসের জন্য সমস্ত অভিযোগ করছিলাম সেই যুক্তিগুলি কি কি সেগুলোতে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং তারপর কিছু কিছু ব্যবস্থা হচ্ছে। কিন্তু তারপরেও এই ব্যাকডোর পলিটিক্স, বিজেপি তার শাখা সংগঠন, তার দালাল, তার এজেন্ট নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ধরনের সব সরিয়ে দিয়ে নিজেদের লোক বাইরে থেকে এনে 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 বসাচ্ছে নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য। আমরা নির্বাচন কমিশন এবং বিজেপির এই আঁতাতের বিরুদ্ধে সরব হচ্ছি। যা যা কমপ্লেন করার যথাযোগ্য জায়গায় কমপ্লেন করা হচ্ছে। আমরা শুধু পরিষ্কার বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমরা শুধু এরা এই সমস্ত নোকদাঁত বের করে যে ব্যাকডোর পলিটিক্স, যে কনস্পিরেসি করছে, তৃণমূল কংগ্রেস মানুষের অধিকার রক্ষার লড়াই লড়ছে। এই লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এই লড়াইটা বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই লড়াইটা এখানে দিচ্ছি। ফলে রায়গঞ্জের এই যিনি উত্তর দিনাজপুরের যিনি ডিএম, সেই ডিএম সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। বিজেপি জেনে শুনে জ্ঞানেশ কুমার বিজেপির দলদাস, তার মাধ্যমে একের পর এক অফিসার পাঠাচ্ছেন। সেই ধারাবাহিকতা রেখে ব্যাকডোর পলিটিক্স করতে গিয়ে তারা এই বিজেপির জোটসঙ্গী জেডিইউর বিধায়ক, প্রাক্তন সাংসদের পুত্র, পুরোদস্তুর বিজেপি ঘরানার, বিজেপি পরিবারের বৃহত্তর শরিক, তাদের এখানে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেস এটা এক্সপোজ করে দিচ্ছে। এর সঙ্গে প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমাদের দল সেই ব্যবস্থাগুলি নেবে। তৌসিফ এটা আবার হিন্দিতে আপনাদের বলে দিচ্ছি। थैंक यू दादा, थैंक यू। गुड इवनिंग टू एवरीवन। देखिए, जैसे कि कुणाल दा ने आपको बताया, आपको समझाया, ये जिसको हम एक चक्रांतु कहते हैं, जिसको एक स्ट्रैटेजी कह रहे हैं, जो कूटनीति है भाजपा की तरफ से जो हो रही है, और इनके सहयोग
जो दे रहे हैं लोगों के साथ, मुझे नहीं समझ में आ रहा है कि कितने लोगों के साथ हैं या लोगों को मारने की कोशिश कर रहे हैं। मैं इसलिए ये लाइन कह रहा हूं, हो सकता है ये लाइन काफी हार्श हो, समझ के परे हो, पर मैं इसलिए कह रहा हूं कि मैं लोगों को देख रहा हूं किस तरीके से वो लाइन में खड़े होकर कोस रहे हैं, रो रहे हैं और अपने आप को आज ये साबित करने में तुले हैं कि वो हिंदुस्तानी भारतीय हैं कि नहीं। आज अगर ऐसे ही अगर इलेक्शन करना था बीजेपी को, तो इनको लोगों को समझाना चाहिए था, बताना चाहिए था कि देखो ये वोट की जो प्रक्रिया है वो बंद कर देनी चाहिए, हम ऐसे ही जीत के आपके पास आ जाएंगे चोरी कर कर। जैसे कि दादा कह रहे थे, मैं आपको एक साधारण सा एक एग्जाम्पल दे रहा हूं। इट्स वेरी क्लियर इन फ्रंट ऑफ यू एंड यू ऑल नो दैट। आई मीन द ईसीआई ट्रांसफर्ड बंगाल्स चीफ सेक्रेटरी। आप देखिए कितने स्ट्रैटेजिक करके कैसे बंगाल और बंगाल के लोगों को दबाया जा रहा है, बंगाल के ऑफिशियल्स को दबाया जा रहा है। और हमारी इसमें गलती क्या है कि बंगाल की जनता तृणमूल माटी मानुष सरकार को प्यार करती है, स्नेह करती है, आवेग भालोबाशा। आप देखिए चीफ सेक्रेटरी, डीजीपी, होम सेक्रेटरी, एडीजी, आईजी, 13 डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, 73 रिटर्निंग ऑफिसर्स। मैं देख के इसलिए बता रहा हूं ताकि ये प्रेस कॉन्फ्रेंस है, एक भी चीज गलत नहीं जाना चाहिए। 73 रिटर्निंग ऑफिसर्स, कोलकाता पुलिस कमिश्नर, ऑल इन द नेम ऑफ न्यूट्रलिटी। क्यों बता रहे कि हमें इलेक्शन अच्छे से करना है, पर असलियत यह है कि आपको इलेक्शन जोर जबरदस्ती यहां पे करवाना है। और आपको अच्छे तरीके से पता है, जैसे मेरी हर लीडरशिप ये बात बता रही है आपको, कि अब भाजपा के हाथ में कुछ बचा नहीं है। अब जब कुछ बचा नहीं है तो आप ये ट्रांसफर का जो चक्कर है, ये बदलाव का जो चक्कर है, आप ये करे जा रहे हैं। मैं आपको एक और एग्जांपल देना चाह रहा हूं। इलेक्शन कमीशन ऑफ इंडिया सीईओ ऑफ केरला, आप देखिए उनको एक ऑफिशियल नोटिफिकेशन देना था। वो ऑफिशियल नोटिफिकेशन में स्टैम्प किसका गया? भारतीय जनता दल पार्टी का गया। आप समझ सकते हैं कि इलेक्शन कमीशन का ऑफिशियल स्टैम्प जो जा रहा है वो भारतीय जनता दल पार्टी की तरफ से जा रहा है। सो इसको आप कैसे देखना चाह रहे हैं? अब आप देखिए, ज्ञानेश कुमार दादा कह रहे थे फुल एडमिनिस्ट्रेशन उनके हाथ में। इनके दिल में जो आ रहा है ये कर रहे हैं। ट्रांसफर बोलिए, बदलाव बोलिए, सस्पेंड बोलिए, पुलिस अधिकारी सारी चीजों को लेकर ये अपने हाथ में लेकर, एक इसको हम अत्याचार कहेंगे, इसको हम अन्याय कहेंगे और इसको हम पाप के नजर से देखते हैं। आज आप बशीरहाट के कोने कोने में जाके देखिए, बुजुर्ग, हमारी मां बहनें, हमारे भाई बहन आज इस कतार में इसलिए खड़े हैं कि उनको बांग्लादेशी करार कर दिया जा रहा है। बशीरहाट बूथ नंबर 5 से 340 लोग को एसआईआर के नाम से डिलीट कर दिया गया। आपके सामने सारी चीजें रख दी गई है। कुणालदा ने आपको समझाया, मैंने भी आपको तथ्य दे दिया है ज्ञानेश कुमार के बारे में, जिसको हम वैनिश कुमार कहते हैं। और सच में ये नाम उनको सूट करता है। जिस हिसाब से वो काम कर रहे हैं, जिस हिसाब से वो अपनी मंशा जता रहे हैं हम लोगों के ऊपर, ये आप सबके सामने है। थैंक यू सो मच कुणालदा। আমরা একটা ছবি দেখে নেব, তারপর আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি। এই এই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে উত্তর দিনাজপুরের যে ডিএম, তার বাবা জেডিইউ এনডিএতে আছেন, বিজেপির শরিক দল, তার সমস্ত নথি টথি ছবি সমস্ত দেখতে পাবেন। এবং এই ব্যক্তিও পুরোদস্তুর বিজেপি পরিবারের বলে আমাদের কাছে খবর এসছে, জেডিইউ পরিবার, বিজেপি পরিবার, এনডিএ পরিবারের। সেই কারণে বাংলার নিরপেক্ষ অফিসারদের সরিয়ে বিজেপির দলদাসদের বাংলায় পাঠানো হচ্ছে। পরিষ্কার কথা, বাংলার নিরপেক্ষ অফিসারদের সরিয়ে বাইরে থেকে বিজেপির দলদাসদের পাঠানো হচ্ছে। এবারও এই যে উত্তর দিনাজপুরের যে জেলা শাসককে পদে যাকে বসানো হলো, এই বিবেক কুমার, তার পুরো ট্র্যাক রেকর্ড দিয়ে আমরা এর আগের গুলোতেও কমপ্লেন করেছি। আমাদের দলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই গোটা ডিটেল দিয়ে ইলেকশন কমিশনকে বলছে, অবিলম্বে বিবেক কুমারকে সরাও, অবিলম্বে রিপ্লেস করো, রিমুভ করো এই নর্থ দিনাজপুরের ডিএম কে। কারণ এই ডিএম নিরপেক্ষ নন, এই ডিএম পারিবারিকভাবে এনডিএর সঙ্গে যুক্ত, এই ডিএম পারিবারিকভাবে বিজেপির বৃহত্তর পরিবারে যুক্ত এবং তাকে ডিএম পদে জোর করে বসিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে তাকে বসিয়ে উত্তর দিনাজপুরে ভোট ম্যানিপুলেট করার একটা চক্রান্ত হচ্ছে। ফলে আমরা এটা
ইলেকশন কমিশনকে জানাচ্ছি এবং আমাদের দলের তরফ থেকে আরো যা যা করার সেগুলি করা হবে। 1 minute. এইটা একটু বলে দিই। Yeah. So again, I would like to explain this. So across all these appointments, All India Trinamool Congress has now found and exposed multiple offices, as Kunal Da was expressing his views. Jayanta Kant in Malda, Vivek Kumar in Uttar Dinajpur. Now let me clear this first. Vivek Kumar's father's political background in an NDA constituent party makes his continued posting as district magistrate, not to forget that. During a state election constitutionally unattainable, the ECI that has transferred officers across Bengal, citing the need for neutrality, cannot apply that standard selectively. So please point this. ये point करना बहुत जरूरी है कि किनको कैसे भेजा जा रहा है और कितनी मित्रता है इनके साथ, भाजपा वालों के साथ, ये सारे ऑफिसर्स की, ये बताना, ये जताना बहुत जरूरी है। धन्यवाद। थैंक यू कुणाल दा। অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করতে চাইছে বিজেপি। অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করতে চাইছে বিজেপি, কারণ ওরা ভয় পেয়েছে। আর ये डर हमें अच्छा लगा क्योंकि भाजपा को मालूम पड़ गया वो पूरी तरह से हारने वाला है। दीदी विल कम बैक विथ मोर देन 250 सीट्स। ওরা সমস্ত কিছু বদলাতে পারে, কিন্তু বাংলার মানুষের মন আর বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব, মুখ, এখানে কোনো বদল হবে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার ছিল মামাটি মানুষের, সেই সরকারই বিপুলভাবে ফিরে আসতে চলেছে। মানুষের উপর ওদের আস্থা নেই, কারণ ওরা বঙ্গ বিরোধী দল। সেই কারণে কখনো ভোটারদের বাতিল করছে, কখনো ইলেকশন কমিশনকে দিয়ে নিরপেক্ষ অফিসারদের সরিয়ে অন্য রাজ্য থেকে নিজেদের দলদাসদের এনে বসাচ্ছে, কখনো বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী হাজারে হাজারে এখানে ঢোকাচ্ছে। ভাই, বিএসএফ ঠিক জায়গায় পোস্টিং থাকলে তো পহেলগাঁওতে জঙ্গি ঢুকে পর্যটকদের মারতো না। সীমান্ত পাহারা দেওয়ার নাম নেই, বাংলা দখল করতে বিএসএফ পাঠাচ্ছে, যেন দিল্লির জমিদারলাল লেঠেল বাহিনী পাঠাচ্ছে। এসব করে কিছু হবে না। যত পারে ওরা বদল করে যাচ্ছে, আমরা সতর্ক থাকছি এবং বাংলার মানুষের জেদ বাড়ছে। 23 এবং 29 এপ্রিল আসছে দিন, বাংলার উন্নয়নের স্বার্থে এবং বিজেপির বাংলার উপর দখলদারির কুৎসিত নীতির প্রতিবাদে গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের দিকে দিকে ভোট দিন। অলিখিত জরুরি অবস্থার কথা বলছেন, বিএসএফ বাংলা যে জওয়ানরা এসেছেন তাদের সবার ছুটি বাতিল করে দিয়েছে। আমি বলছি কুণালদা, বিএসএফ এর যারা কাজ করেন তাদেরও বক্তব্য যে এটা নজিরবিহীন। এর আগেও তারা ভোটে গিয়েছেন, কিন্তু সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতি সমস্ত ফ্রন্টিয়ার ব্যাটালিয়ন সেক্টর হেডকোয়ার্টারে ছুটি বাতিল করা হয়। ঠিক সেই নির্দেশই জারি করা হয়েছে যে এই সমস্ত ছুটি বাতিল। একজনের বিয়ে ছিল, তাকেও বলেছে বিয়ে পিছিয়ে দেবে। প্রথম কথা, হাল্লা চলেছে যুদ্ধে। বিজেপি হচ্ছে হাল্লার রাজার হাঁকাহাঁকি। হাল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ একটা অশুভ শক্তি, সেই অশুভ শক্তি আজকে যাদের দেশের জওয়ান সীমান্ত পাহারার কাজ, দেশ রক্ষার কাজ, তাদের সেই কাজ থেকে তুলে এনে বাংলা দখল করতে পাঠানো হচ্ছে। মানে কি? এটা তো ভোট, ডেমোক্রেসি। ইভিএম এ মানুষ ভোট দেবেন, শান্তিপূর্ণ বাংলা। আপনাদের রাজ্যগুলোতে কি করে পহলগাঁওতে জঙ্গিরা ঢুকলো, কিভাবে ঢুকতে পারে? আপনি সেখানে তো কই বিএসএফ পাঠাচ্ছেন না। আজকে জওয়ানরা শান্তিপূর্ণ বাংলা দেখে চারটি ছেলে, আরে যে জওয়ান যে রাজ্য থেকে আসুক, আলটিমেটলি তো আমাদের ঘরের ছেলে। চারটে ছেলে কোথায় ক্যারাম খেলছিল, তার কারণ তাদের আর কোনো কাজ নেই, এখানে তো কোনো অশান্তি হচ্ছে না। তারা কোনো একটা জায়গায় ডিউটি করছে, করতে করতে ক্যারাম খেলছে, শুনছি তাদের নাকি সাসপেন্ড করা হবে।
কোন ছেলেটি বিয়ের জন্য ছুটির অ্যাপ্লাই করেছিল? বিয়ে করা চলবে না, বাংলা দখলে যেতে হবে। এর মানে কি? ফলে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে দেশের জওয়ানদের, বিএসএফ কে, অন্যান্য ব্যাটালিয়নকে তারা বাংলা দখলের জন্য ব্যবহার করছে। এবং তারা এখানে যারা থাকছে তারা দেখছে এখানে কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, 700 সাথী আছে, সবুজ সাথী আছে, যুব সাথী আছে, 100টার কাছাকাছি স্কিম আছে। কিন্তু তারা যে রাজ্য থেকে আসছে তাদের এলাকায় এসব নেই। ফলে যে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হচ্ছে তাদের জওয়ানরাও কিন্তু বিজেপির উপর ক্ষোভে ফুঁসছেন। কোচবিহার উত্তর কেন্দ্রে এসআইআর এর জন্য পরিবারের লোকজন অভিযোগ যে হার্ট অ্যাটাকে মারা গেছে সুভাষচন্দ্র রায়। এটা তো বারবার হচ্ছে, মৃত্যুর মিছিল করে দিচ্ছে বিজেপির রাজনীতি করতে গিয়ে। এই জ্ঞানেশ কুমার তো মৃত্যুর মিছিল করছেন। এগুলোর জন্য সব বিজেপি আর ইসিআই দায়ী। একদম। মানুষ জেনুইন ভোটার নাম নেই, জেনুইন ভোটার হ্যারাস্ট হচ্ছেন। বাবা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় লিখেছে, ছেলে কেন ব্যানার্জি লিখবে? নোটিশ। ব্যানার্জি বানানে বাবা লিখতেন JEE, ছেলে লিখেছে JI, নোটিশ। কোন মহিলার বিয়ে হয়ে গিয়েছে, ঠিকানা বদলে গেছে, পদবি বদলেছে, নোটিশ। এবং বাদ, শুধু নোটিশ নয়। তা এতে মানুষের উদ্বেগ তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, সেখান থেকে মৃত্যু নেমে আসছে। বাংলায় মৃত্যুর মিছিল উপহার দিচ্ছেন। আমি পরিষ্কার বলছি, যারা এই বাইরে থেকে আসছেন, যারা বাইরে থেকে আসছেন বাংলায় ভোট করাতে, বিজেপির কথা শুনে দালালি করছেন, কেউ ভোট করে দিয়ে ভোটের পরই বাংলা থেকে চলে যাবেন না। কাউন্টিং অবধি অপেক্ষা করবেন, রেজাল্ট বেরোবে, সবুজ আবির খেলবো, আপনাদের একটু রসগোল্লা আর যা যা মিষ্টি দরকার খাওয়াবো, তারপর আপনারা বাংলা ছাড়বেন। রেজাল্ট অবধি আপনারা যেন বাংলায় থেকে যাবেন। লকেট চট্টোপাধ্যায় তার হাত থেকে বিজেপিতে যোগদান করলেন কামদুনির আন্দোলনকারী টুম্পা কয়া, হয়তো লিখিতভাবে। দেখুন, যাদেরকে আপনারা সব নাগরিক আন্দোলন বলে একসময় খুব প্রমোট করেছিলেন, সিটিজেন নাগরিক আন্দোলন, আমি নাগরিক আন্দোলনকে পূর্ণ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। এমন অনেক বিশিষ্ট বুদ্ধিজীবী নাগরিক আছেন, তারা সত্যিকারের নাগরিক আন্দোলন করেন, নিরপেক্ষভাবে করেন। কিন্তু যাদেরকে আমরা প্রথম থেকে বলেছিলাম রাজনৈতিক উদ্দেশ্যে তারা করছেন, সেগুলো ধাপে 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 মিলে যাচ্ছে। আপনারা যারা এদের প্রমোট করেছিলেন, আপনারা জিজ্ঞাসা করুন যে হঠাৎ বিজেপি কেন? আপনারা তাদেরকে নিরপেক্ষতার মুখ সাজিয়েছিলেন, গ্রামবাসী বলে দেখাতেন। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে সেটা হচ্ছে গ্রামবাসীদের বিক্ষোভ, আর বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে বা সিপিএম এর বিরুদ্ধে বিক্ষোভ হলে তৃণমূলের লোকেরা গিয়ে গন্ডগোল করেছে। একদমই। তা আপনারা তো ডিমার্কেশন লাইনটাই রাখেননি কোনোদিন। তো আজকে আপনারা দেখুন, আমরা তো গোড়ার থেকে বলেছি ওরা রাজনীতি করছেন, সেলফ পাবলিসিটি রাজনীতি করেছেন। আজকে সেটা ডিভিডেন্ড তুলছেন কোনো না কোনো দলে জয়েন করে। জিজ্ঞেস করুন না প্যাকেজটা কি জয়েনিং এর। দেখুন, এই কথাগুলো অনেক বলতে বলতে উনি নিজেই হেরে গেছেন। তো ফলে তার কথা কাছ থেকে আমরা কি শুনবো? লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপির নেত্রী, তিনি খুব ভালো করে জানেন যে বিজেপি গোহারা হারতে চলেছে। ভয় তারা অনেক সিনিয়র নেতা দাঁড়াচ্ছেন না পর্যন্ত। তো এখন যে মানুষের রায় তারা বুঝে গেছেন, জেনে গেছেন, তো এই ধরনের কথাগুলোর কি দাম? 2021 বলেনি আব কি বার 200 পার? কোথায় 200? 77-এ আটকে গেছিল, এখন 60। আর 2026-এর ভোটের পর ওটা 26-এ নেমে আসবে। নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল, সেখানে দেখা গেল একদল বিক্ষুব্ধ তৃণমূল সমর্থক তারা বিক্ষোভ প্রদর্শন করলো। জানি না, ঘরের ব্যাপার, 5 মিনিটে সব মিটে যায়, ওগুলো কোনো বিষয়ই না। বসিয়ে বলছেন যে 11 মাস সাসপেন্ড ছিলেন কে? শ্রমিক ভট্টাচার্য। হ্যাঁ, বলছেন যে 11 মাস সাসপেন্ড ছিলেন তিনি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী। তার যদি এই অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল? এবং তিনি এবারে প্রার্থী হবেন লড়াই করবেন। কে? শুভেন্দু অধিকারীকে পাশাপাশি বলছেন যে বিধানসভায় তিনি এতদিন সাসপেন্ড ছিলেন, হ্যাঁ, তিনি এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী, হ্যাঁ। তিনি হারাবেন।
আরে নিজেরা আগে সামলান। ভবানীপুরে 50,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। শুভেন্দুকে বলুন দুটো সিট হারার জায়গায় আছে, দুটো সিটই। এবং মানে দুটো সিট কোনোটাতেই কনফিডেন্ট নয় বলেই তো দুটো সিটে একজন দাঁড়িয়েছে। একটা লোক দুটো সিটে দাঁড়ায় কেন? তার কারণ কোনোটা সম্পর্কে কনফিডেন্ট নয়, সেই কারণেই তো দুটো সিট। নন্দীগ্রাম 1 লিখে রেখে দিন, নন্দীগ্রাম দুটো ব্লকের মধ্যে নন্দীগ্রাম 1 এবার লিড বাড়াবে 10 থেকে 12,000 ভোট, ইফ নট মোর। নন্দীগ্রাম 1 থেকে তৃণমূলের পবিত্রবাবু লিড পাবেন। আর নন্দীগ্রাম 2 সেটা এবার বেশ খানিকটা লিড দিয়ে দেবে তৃণমূলকে, অন্তত 6 থেকে 8,000 লিড দিয়ে দেবে। ফলে নন্দীগ্রাম এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর জিততে চলেছেন। আর ভবানীপুর থেকে 50,000-এর বেশি ভোটে মমতা ব্যানার্জি জিতবেন। অ্যাকচুয়ালি শ্রমিক বাবুরা কিন্তু শুভেন্দুর উত্থান চান না। এই শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার মিলে গ্যাস খাইয়ে ওকে দুখানায় বলি হতে পাঠিয়েছে। ওরা তো চান শুভেন্দু হারুক। দিলীপ বাবুদের লোকেরা তো সব শুভেন্দুর বিরোধিতা করছে। আপনি আমাদের ওখানে কোথায় কোন এলাকায় কে কার বিরুদ্ধে পাড়ার, তো 1 সেকেন্ডে 2 ভাই মিলে যাবে। কিন্তু বিজেপির তো সব বড় বড় ভাইদের খেলা চলছে। শুভেন্দু অধিকারী পার্টিটা হাইজ্যাক করতে গেছিল দিলীপ ঘোষ শ্রমিকদের হাত থেকে। শ্রমিকরা সেটা পুনরুদ্ধার করে এবার শুভেন্দুকে চিরতরে গঙ্গার জলে ফেলার প্ল্যান করেছে। আগে শুভেন্দু তাদের সামলাক। सवाल है आप दोनों से कि हाल ही में देखा गया कल अमित शाह जी कहे कि घुसपैठिया का जो इशू है उन्होंने वो उठाया, पर देखा जा रहा है कि बीएसएफ की जो कंपनी है वो बंगाल में आ रही है और बीएसएफ की बहुत सारे सेक्टर हेडक्वार्टर है, बहुत सारे जो हेडक्वार्टर है और टोली है वहाँ उनका छुट्टी भी कैंसिल कर दिया गया है। इस पे क्या राय है, क्या कहेंगे? तो देखिए, अमित शाह साहब तो ये आज से नहीं बोल रहे हैं, ठीक है, इलेक्शन के दौरान ही बोलते हैं। 2014 से वो क्षमता में है, आज 2026 हो चुका है। बॉर्डर किसके अंडर है, ये बार बार हमें रिपीट करना पड़ रहा है। बॉर्डर है किसके अंडर? बॉर्डर अमित शाह जी के अंडर में आता है, ठीक है। इतने दिन से वो सो रहे थे, आज बंगाल में इलेक्शन हो रहा है तो 6 महीने पहले जागे हैं वो। आज उनको समझ में आ रहा है कि कौन बांग्लादेशी है, कौन रोहिंग्या है, कौन इंडियन है। आप 3 भाग में उसको सेग्रीगेट कर रहे हैं। आप एक लोगों का जो एक अस्तित्व है, लोगों का जो अधिकार है, आप उसे छीनने की कोशिश कर रहे हैं। भैया आप जाइए ना, आप बॉर्डर में खड़े रहिए, आप गृह मंत्री हैं, बट आई विल से दैट यू आर एन इनकॉम्पिटेंट होम मिनिस्टर। आप बिल्कुल एक गैर जिम्मेदार एक होम मिनिस्टर हैं। आपको इलेक्शन के वक्त क्यों याद आता है ये? आपके पास पूरा बस वो इयर्स है, आप 2014 से होम मिनिस्टर बन के हैं, उससे पहले भी कोई और होम मिनिस्टर था, राजनाथ सिंह थे। आप भाई, बॉर्डर आपका है, लोग आपके हैं, बीएसएफ आपके हैं, भारत आपका है, आप यहां पर रूल कर रहे हैं। आप बार बार प्रश्न ममता बंदोपाध्याय की सरकार से पूछते हैं। जाइए आप टायर लगाइए, आप वायरिंग लगाइए, किसने रोका है? क्या आपने वहां पर देखा है तृणमूल कांग्रेस का कोई एक भी कर्मी वहां पर खड़ा होकर ये कह रहा है कि हम वायर नहीं लगाने देंगे, हम बाप वायर वहां पर नहीं लगाने देंगे? आप हमारे पर क्यों आलचल लगाते हैं? आप जाइए काम करिए। ये और ये मार्केट में ये बिकने वाला नहीं है, ये मंजन। उनको बोलिए जहां पर बैठे हैं ये मंजन वहीं लगाएं, अपने दांत में लगाएं, वहीं पर यूज करें। ये जो तो प्रश्न तो बहुत अहम आपने कर लिया है। आने के बाद क्यों करना है आपको? आप इस चीज को इलेक्शन के नजरिए से क्यों देखते हैं? इस चीज को आपको सिक्योरिटी की नजर से देखना चाहिए भारत के। अगर आप भारत के सिक्योरिटी की अगर काम कर रहे हैं, अगर आपको उसकी सोच की फिक्र है, तो आपके पास भैया 2014 से लेकर 26 तक आपने क्या किया? किरण रिजिजू जी का स्टेटमेंट साफ साफ कहता है कि इन 12 से 13 सालों में उन्होंने लेजिट तौर पे आज तक 13,000 घुसपैठियों को पकड़ा है। पर आप यहां पर टारगेट कर रहे हैं 1.5 करोड़ नाम काटने का। तो अब आप बताइए, डबल स्टैंडर्ड स्टेटमेंट किसके तरफ से आता है? इनके तरफ से आता है। हम तो आपको नहीं रोक रहे हैं, हमें एसआईआर के प्रोसेस से प्रॉब्लम था शुरू से, एसआईआर से प्रॉब्लम नहीं था। आप तो देखिए ना, ये तो तथ्य है, हमारे सीनियर लीडर यहां पर बैठे हैं, ठीक है, 200 लोग मारे गए। ये खून का जो खेल है कौन चला रहा है? ये वैनिश कुमार चला रहे हैं। 60 लाख वोटर आप उनके पीछे पड़े हुए हैं। आज तो देखिए यही साबित हो रहा है, जो शुभेंदु, हमारे और भी भाजपा के जो लीडर हैं, इन लोग ने जो आंकड़े दिए थे कितने का नाम काटना है, उसी आंकड़े के हिसाब से इलेक्शन कमीशन चला जा रहा है, अपने आंकड़े के हिसाब से नहीं चल रहा है। सो देयर इज नो नियम कानून, जिसको हम हिंदी में कहते हैं ना, आप घोड़ा आप ही मैदान, बस चलाते रहिए, टकबक 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 टकबक, यही है। त्रिपुरा किसका है? त्रिपुरा तो भाजपा का है। तो अगरतला स्टेशन से रोहिंगा
और इलीगल बांग्लादेशी यूं क्यों पकड़ा गया? वो तो ट्रेन पकड़ने चला था, एक ग्रुप जा रहा था दिल्ली, एक ग्रुप जा रहा था कलकत्ता, और पकड़े गए अगरतला से। अगरतला किसका है? बॉर्डर किसका है? बीएसएफ का बॉर्डर है, स्टेट है भाजपा का। तो वहां पर क्या रोहिंग्या क्या कर रहे थे? ये जो सब सेंट्रल फोर्स को छुट्टी कैंसिल करके यहां पर भेज रहे हैं ना, ये पैनिक रिएक्शन है उनका, पूरा पैनिक रिएक्शन है। वो कंफ्यूज्ड हो गया है, पब्लिक का वोट तो नहीं मिलेगा, तो बैकडोर से क्या क्या करना है। तो अभी ये सेंट्रल फोर्स वालों को भेज रहे हैं और जेन्युइन वोटर्स लोगों को डिलीट कर रहे हैं। ये पूरा भाजपा का पैनिक रिएक्शन है। लेकिन उसके बाद भी भाजपा को पूरा छुट्टी हो जाएंगे। आज सेंट्रल फोर्स को छुट्टी कैंसिल कर रहा है और वोट के बाद बंगाल से भाजपा को पूरा हम छुट्टी कर देंगे। अभी अभी दिलीप घोष ने प्रेस कॉन्फ्रेंस किया था। अब दिलीप दा कि देश में एसिड अटैक के 27.5% मामले पश्चिम बंगाल में है। साथ में फिर से उन्होंने घुसपैठिया का जो इशू है उसमें उन्होंने उठाया है कि भारत बांग्लादेश की सीमा के 570 किलोमीटर के आसपास असुरक्षित है, जिसमें फर्जी पहचान पत्र के जरिए घुसपैठ का आरोप भी उन्होंने लगाया। बेसलेस, टोटल बेसलेस। ये दिलीप घोष अभी वो उसका तो पार्टी, उसका तो दूसरा ग्रुप उसको सीट चेंज करके मिदनापुर से दुर्गापुर भेजा था और हरा दिया। ममता दीदी का दीघा का जो जगन्नाथ टेम्पल है वहां पे प्रणाम करने के बाद उसका लाख थोड़ा अच्छा हुआ, पार्टी में कैंडिडेट हुआ। तो पूरा तो वो ममता दीदी का जो मंदिर बनाया ममता दीदी ने, उसका जगन्नाथ देव की कृपा है। तो ये दिलीप घोष जो बोल रहे हैं अभी, तो वो पूरा एकदम बेसलेस है। क्या करेगा वो? पूरा ये तो तौसीफ बता दिया। ये बॉर्डर है, बॉर्डर तो स्टेट पुलिस का नहीं है, वो तो सेंट्रल गवर्नमेंट का है, बीएसएफ का है। पहले 15 किलोमीटर था, अभी 50 किलोमीटर तक लॉ अमेंड करके जुरिस्डिक्शन ऑफ बीएसएफ हो गया है। तो आप लोग ने अपना जुरिस्डिक्शन बढ़ा लिया और रेस्पॉन्सिबिलिटी नहीं लेंगे, ये कैसा हो सकता है? एसिड अटैक का भी बात बोल रहे हैं कि पश्चिम उसको कहिए उत्तर प्रदेश में उन्नाव, हाथरस, प्रयागराज, गुजरात में बिल्किस का फैमिली, मध्य प्रदेश, ओडिशा, दिल्ली, मणिपुर पूरा घूमने के बोलिए। और बोलिए वो ब्रिजभूषण है ना, उनका एक्स एमपी, उसका खिलाफ एलिगेशन था हमारा गोल्डन गर्ल्स का, गोल्डन गर्ल्स का भाजपा एमपी के खिलाफ एलिगेशन था। कुछ स्टेप भाजपा नहीं लिया। ये अमित शाह और नरेंद्र मोदी जी वो ब्रिजभूषण को लेकर पूरा टर्म लोकसभा कंप्लीट किया था पूरा। उसके बाद इस तरह डिस्टॉर्टेड फिगर्स दिलीप घोष को शोभा नहीं देता। ये भी देखिए आप, मैं आपके इस प्रश्न को थोड़ा सा आगे बढ़ाना चाह रहा हूं कि अगर आप ये आंकड़े की बात कर रहे हैं, दिलीप घोष तो बाहर के नहीं है, दिलीप घोष यहीं बंगाल के हैं। ये आंकड़ा दिलीप घोष बाबू के पास पहले क्यों नहीं आता है? ये आंकड़े पे आप लोग पहले क्यों नहीं काम करते हैं? मैं इसी के लिए कह रहा हूं, इनके प्रचार के पास कोई डेवलपमेंट नहीं है, इनके प्रचार के पास लोगों का आशीर्वाद नहीं है, इनके प्रचार के पास खुद के लोग नहीं है। तो ये जो आंकड़ा है, ये आंकड़ा हमारे पास पहले था या नहीं वो अलग बात है। आपके पास अभी क्यों आया? आपने इस चीज को पहले जाहिर क्यों नहीं किया? यू शुड हैव मेंशन इट बिफोर, बिकॉज आप एक सेंट्रल गवर्नमेंट चला रहे हैं, आप एक सरकार को चला रहे हैं, आप पूरे भारत को लेकर आपको चलना चाहिए। मगर आप एक आंख बंद करके बंगाल को देखते हैं। आप हमारा पैसा, हमारा अधिकार, हमारे ऊपर अत्याचार, आप बॉर्डर से लेकर रोहिंग्या तक आप जितना सारा तोहमत है आप हमारे ऊपर लगाना चाह रहे हैं। सो दिस इज व्हाट भाजपा इज। इनकी यही चरित्र है और इसी चरित्र की वजह से, जैसे कुणाल दा कह रहे हैं, जैसे दीदी कह रहे हैं, जैसे हमारा लीडरशिप कह रहा है कि ये जो कह रहे हैं ना इनके पास कितना वोट आने वाला है, मैं आपसे फिर से कह रहा हूं, जब हमारा 4 मई को जब खाता खुलेगा ना, अभी बोलकर फायदा नहीं, आप देखिएगा किस तरीके से अबीर और हरा रंग बंगाल के कोने कोने तक पहुंचेगा। थैंक यू। थैंक यू। ठीक है ना, दादा?